এই পাটকে বলা হয় অর্থকারী ফসল, সোনালী আঁশ, যাকে সোনার সঙ্গে তুলনা করা হয়। আমাদের বাংলাদেশের চা, পাট এইগুলো হচ্ছে সব অর্থকারী ফসল। এর একটি বড় বাজার হচ্ছে এখানে। আসুন আজকে আমরা পাট দেখি, পাটের বাজার দেখি এবং পাটের গুদাম ঘুরে দেখি। পাট এবং পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয় এবং বিদেশ থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এই পাট 3টি কাজে সাধারণত ব্যবহৃত হয়। তার ভিতরে প্রথম, পাট দিয়ে তৈরিকৃত রশি, পণ্য সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে এটি ব্যবহৃত হয়। 2 নম্বরে, এই পাটের তৈরি কার্পেট বাড়িতে, মসজিদে, অফিসে, আদালতে ব্যবহৃত হয়। এবং 3 নম্বর, পাট দিয়ে তৈরিকৃত বস্তা সামগ্রী বহন করার কাজে ব্যবহৃত হয়। আমাদের বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নামের কথা উল্লেখ করলেই প্রথমেই পাটের কথাই আসলে সবার মাথায় আসে। কৃষি দ্রব্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য থেকে এদেশের রপ্তানি আয়ের একটা বড় অংশ আসে। এ কারণে এদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের উপর নির্ভরশীল। বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ পাট চাষ ও ব্যবসার সাথে যুক্ত এবং ভারতের পরেই আমাদের এই পাট উৎপন্ন হয় বাংলাদেশে। আসুন আমরা এই পাট শিল্পকে এবং পাট যারা চাষ করে সেই পাট চাষিদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের সার্বিক সহযোগিতায় আমরা সবসময় আমাদেরকে উৎসর্গ করার চেষ্টা করি। আসলে কৃষক যদি তার পণ্যের সঠিক দামটা পাইতো, তাহলে হয়তো বাংলার কৃষক আজকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারত। আমাদের এই পাট শিল্পকে রক্ষা করার জন্য আমি সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তাদেরকে অনুরোধ করছি। পাট আসলে আমাদের বাংলাদেশের অর্থকারী ফসল। এটাকে সোনালী আঁশ বলা হয়। বাংলাদেশের সোনার সঙ্গে যেটাকে তুলনা করা হয় সেটাই মূলত সোনালী আঁশ এবং এই পাট। আমাদের বাংলাদেশের শুরু থেকে আজ অবধি পর্যন্ত এই পাট দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সবসময় অর্থকারী ফসল হিসেবে বিবেচনা করা হয়। আসুন এই পাট চাষিদের কথা চিন্তা করে, পাট ব্যবসায়ীদের কথা চিন্তা করে, আমাদের পাট শিল্পটার কথা চিন্তা করে আমরা এই পাটকে কিভাবে সারা বিশ্বব্যাপী সমৃদ্ধ করা যায় সেই লক্ষ্যেই কাজ করি এবং পাটকে আমরা আরও একবার পাটের তৈরি সামগ্রী আমরা নিজেরাই ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করি। ধন্যবাদ।